হ্যাঁ, বলো তোমার কি কি সমস্যা, ওগুলা শুনে তারপর হচ্ছে আচ্ছা, শুরু করবো। ফার্স্টে ওই যে আমাদের যে পয়েন্ট যেটা আমার বইয়ের সাথে কি তোমার মিলে, যে ফোর্সেস অ্যাক্টিং অন সলিড। হ্যাঁ বলো। হ্যাঁ, সো ওইখানে আমার হচ্ছে প্রবলেম যে, যেমন এখানে বলেছে যে ফোম রাবার ইজ গুড ফর ইনভেস্টিগেটিং হাউ থিংস ডিফর্ম। তো এখানে এরকম কি ডিফারেন্ট মেটেরিয়ালস থাকে যে মানে ওটার উপর অ্যামাউন্ট অফ ফোর্সটা ডিপেন্ড করবে ডিফর্ম করার জন্য? না, ব্যাপারটা হচ্ছে কি, ধরো তুমি বাস্তব ক্ষেত্রে চিন্তা করো, ধরো তুমি ফোমকে ডিফর্ম করতে তোমার যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তুমি যদি ওটাকে স্টিলের উপর অ্যাপ্লাই করো তাহলে বেশি লাগবে না? সো ডিফর্মেশন তুমি করতে গেলে, ধরো তুমি সেম অ্যামাউন্ট অফ ডিফর্মেশন করতে চাচ্ছ, বাট ইউ নিড ডিফারেন্ট হ্যাঁ, টাইপস অফ ফোর্সেস ফর ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, বিকজ এক একজনের তোমার হ্যাঁ, এক এক রকম। এক একজনের ক্ষেত্রে একই, হ্যাঁ। ধরো ধরো 5 সেন্টিমিটার ডিফর্মেশন করতে চাচ্ছ, ফোমের জন্য যে পরিমাণ ফোর্স লাগবে, অবভিয়াসলি অন্য কিছুর জন্য ফোর্স আরো বেশি লাগবে, রাবার বা এক্সেট্রা এক্সেট্রা, ডিপেন্ডস। আচ্ছা, হ্যাঁ, এটা ডিপেন্ডস। আচ্ছা, আর ভাইয়া, স্ট্রেচিং স্প্রিংস এ যেটা হুম। স্প্রিং এর ইয়াতে আমি কনসেপ্টটা বুঝছি, কিন্তু মানে আমি এটা গুছায় না বলতে পারি না। সে কোন পয়েন্টের পর কোন পয়েন্ট বললে মানে বুঝাতে পারতেছি না। এই যে যেমন কয়েকটা কোয়েশ্চেন ছিল না, যেমন আমি ওই কোয়েশ্চেনটা পারি নাই, যে একটা লোড দেওয়ার পর যে একটা এক্সটেনশন হয়, হুম। তারপর আরেকটা সেকেন্ড লোড দেওয়ার পর এক্সটেনশন। হুম। তো এটা একটু আরেকবার গুছায়, মানে আমি কনসেপ্টটা বুঝেছি, বাট গুছায় একটু বলতে পারবা, আচ্ছা, বিকজ ধরো আমি এটা এটা কনফিউজ। কোন প্রবলেম, আমাকে প্রবলেমটা বললে আমি বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, আমি বলতেছি এখানে বলো আচ্ছা, কোন হ্যাঁ, প্রবলেমটা, কি দিয়ে যেমন কম করেছে। 4 নাম্বারটা, এই 4 নাম্বার কোনটার 4 নাম্বার? আমি বলি 5.3, যে লিমিট অফ প্রপোর্শনালিটি না আছে না, ওইটার নিচে, কোনটা? এই যে, আরো নিচে। কোনটা, এই যে এটা? হ্যাঁ, 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 এটার ফোর ফোর নাম্বারটা। 4 নাম্বারটা দেখো, স্প্রিং হ্যাজ এন আনস্ট্রেচড লেন্থ অফ 13 সেন্টিমিটার, মানে ও আনস্ট্রেচড কন্ডিশনে ওর যে লেন্থ সেটা হচ্ছে 13 সেন্টিমিটার, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে ওই স্প্রিংটার অ্যাকচুয়াল লেন্থ। Its spring constant K is given 7 Newton per centimeter. What load is needed to stretch the spring to a length of 18 centimeter? আচ্ছা, এখানে যেটা বোঝানোর ট্রাই করছে আমি তোমাকে বলি, সেটা হচ্ছে সাপোজ তোমার এটা হচ্ছে স্প্রিং, তুমি কোনো ফোর্স বা লোড এখানে দাও নাই, ঠিক আছে? এই কন্ডিশনে ওর অ্যাকচুয়াল যে লেন্থ হুম। এটা হচ্ছে তোমার 13 সেন্টিমিটার, রাইট? এখন তুমি এটার উপর একটা লোড দিছো, লোড দিলে কি হবে, ওয়েট টু স্ট্রেচ হবে। তো স্ট্রেচ হয়ে যাওয়ার পর তুমি যখন নিচে ফোর্স অ্যাপ্লাই করতেছো, ও স্ট্রেচ হচ্ছে, স্ট্রেচ হয়ে ওর এখন লেন্থ হয়েছে 18 সেন্টিমিটার। তাহলে তোমাকে যদি এখন আমি কোশ্চেন করি যে হোয়াট ইজ দ্য এক্সটেনশন হেয়ার, এক্সটেনশন হেয়ার ইজ 18 মাইনাস 13, 5 সেন্টিমিটার। ক্লিয়ার? দিস ইজ ইয়োর এক্স and this is your k. So you know f equals to kx. So you can easily find the value of f, because 7 Newton per centimeter into 5. That means 35 Newton. Clear? হ্যাঁ, ভাইয়া ক্লিয়ার। আর আচ্ছা, আরো হয়ে আছে এটা, হ্যাঁ, এটা একটা প্রবলেম ছিল। আরেকটা হচ্ছে আহ, ভাইয়া 5.3 তে যে ওই যে লিমিট অফ প্রপোর্শনালিটি, হুম। প্রোনাউন্সই করতে পারি। সো এখানে যে গ্রাফের একটা ইয়া ছিল না, যে আহ, মানে যখনই ইনক্রিজ করা বন্ধ করে দিবে তখনই বুঝবো দ্যাট ইট হ্যাজ রিচ দ্য লিমিট অফ প্রপোর্শনালিটি। না না না, সো ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে দেখো, এই পর্যন্ত ওর, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ওর যে এক্সটেনশনটা হয়েছে, খেয়াল করে দেখো, এক্সটেনশন কিন্তু এরপরেও হচ্ছে, এরপরেও কিন্তু এক্সটেনশন হচ্ছে। এক্সটেনশন না হলে তো আর গ্রাফ এদিকে যাইতো না, তাই না? এক্সটেনশন হচ্ছে, বাট হুম, লিনিয়ারলি হচ্ছে না। লাইক এখানে যেমন লোডের সাথে এক্সটেনশনের রিলেশনশিপটা কি এই রিজিওনে লিনিয়ার, তাই না?
ধরো তুমি এখানে যদি হ্যাঁ ধরো তুমি লোড যদি 1 নিউটন দাও, ওর যদি তোমার এক্সটেনশন 5 সেন্টিমিটার হয়, তাহলে 2 নিউটন দিলে হবে 10। অথবা বুঝতে পারছো, লিনিয়ার, ডাবল করলে ডাবল, ট্রিপল করলে ট্রিপল। বাট আফটার দিস পয়েন্ট, after the point of limit of proportionality, you will not get the linear relationship between load and extension. হুম এটা বোঝা গেছে না? হবে, এক্সটেনশন হবে, কিন্তু সেটা linear relationship না। And লিনিয়ার there is another point that uh, up to this point, if you remove the load, you will back to the initial position. But if you go beyond the limit of proportionality point, then you cannot come to the actual length anymore. সাপোজ তুমি এই এই এমন একটা ফোর্স অ্যাপ্লাই করছো যেটা হচ্ছে বিয়ন্ড দ্য লিমিট অফ প্রপোর্শনালিটি, দেন এখন তুমি যদি এই লোডটাকে অ্যাপ্লাই করো, তুমি দেখা যাবে হয়তো এই পয়েন্টে ব্যাক করতেছো, এই একদম এই পয়েন্টে আর ব্যাক করতে পারতেছো না। এই পয়েন্টে ব্যাক করা মানে কি ছিল বলো তো? তুমি তোমার অ্যাকচুয়াল লেন্থে ব্যাক করতে পারতেছো। ও ধরো তোমার হুম ইনিশিয়াল লেন্থ 13 সেন্টিমিটার, তুমি যদি লোডটা দাও হয়তো তোমার হয়েছে 18 সেন্টিমিটার, তুমি আবার ব্যাক করলে, লোড সরাই ফেললে তুমি আবার 13 সেন্টিমিটার ব্যাক করতেছো। বাট সাপোজ ধরো তোমার প্রপোর্শনালিটি লিমিট হচ্ছে তোমার 20, কিন্তু তুমি ফোর্স অ্যাপ্লাই করছো 25, তাহলে কিন্তু তুমি এই 25 লোডটাকে রিমুভ করার পর তুমি এই পজিশনে ব্যাক করতে পারবে না। তুমি ধরো এই পজিশনে ব্যাক করছো, যেখানে তোমার একটা পার্মানেন্ট, ধরো 2 সেন্টিমিটারের মতো একটা এক্সটেনশন অলরেডি হয়ে গেছে। ক্লিয়ার কিনা এখন কনসেপ্টটা বলো? আচ্ছা তো ওয়েট 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 the limit of proportionality point indicates the point at which, up to which, you can come to your actual length position. And it আপ also টু উইথ indicates the relationship between, linear relationship between load and extension. Beyond the limit of proportionality point, you cannot come back to your actual length position anymore. এখন বলো কি করছো? মানে আচ্ছা ভাইয়া তুমি যে বললা না ইট ইন্ডিকেটস দ্য পয়েন্ট আপ টু হুইচ উই ক্যান কাম টু দ্য অ্যাকচুয়াল পজিশন হুম। উই কান্ট মানে লাইক যদি আমাদের ওই লিমিটটা রিচই করে ফেলে তো তো মানে মানে কি ওটা তো ডিফর্ম হয়ে গেল তখন অলরেডি তাই না হ্যাঁ, তুমি যদি এই পয়েন্টের চেয়ে, তাহলে মানে লিমিট অফ প্রপোর্শনালিটি পয়েন্টের বিয়ন্ড তুমি ফোর্স অ্যাপ্লাই করো, দেন ওই ফোর্সটাকে রিমুভ করলে তুমি আর অ্যাকচুয়াল পজিশনে ব্যাক করতে পারবে না। এই পয়েন্ট পর্যন্ত পসিবল। ধরো তোমার এই পয়েন্টটা হচ্ছে 20 নিউটন, আচ্ছা তার হ্যাঁ মানে হ্যাঁ হচ্ছে ধরো তুমি 1 নিউটন দিলা, 2 নিউটন দিলা, 5 নিউটন দিলা, 10 নিউটন দিলা, 15 নিউটন দিলা, এই 20 নিউটনের মধ্যে, 0 থেকে 20 নিউটনের মধ্যে তুমি যেই ফোর্স অ্যাপ্লাই করো না কেন, ফোর্সটা রিমুভ করার পর যতটুকু এক্সটেনশন হয়েছে সেখানটা থেকে সরে সে আবার তার আগের পজিশনে চলে আসবে। বাট ইফ ইউ অ্যাপ্লাই greater than 20 Newton force. Suppose you apply 25 Newton force, then you cannot come back to your actual position. Suppose you come back to this position. This is actually what? This is actually a extended condition of your length, right? Suppose your actual length is 13 centimeter and this is the 2 centimeter extension point. So you will come back to 15 centimeter extended length position. You cannot come back to the actual length 13 centimeter condition. Clear? ক্লিয়ার এবার বুঝেছি ভাইয়া এবার বুঝতে পারছো? আর আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া না আর কি কোশ্চেন, আর কি ইয়ে আছে বল। আর ভাই এই যে আমি অ্যাক্টিভিটি গুলো পড়েছিলাম এখানে অ্যাক্টিভিটি 5.1টা বুঝি নাই 5.1 কোনটা, যে এটা? ওই যে ইলাস্টিক না না ওয়েট না অ্যাক্টিভিটি 5.1 এটার নিচে কি এই যে এটা? এই যে এটা বেন্ড করতেছে যে এটা? নিচে আর এটাই আমার এখানে অ্যাক্টিভিটি 5, ইলাস্টিক গ্লাস এটা? বলো। না এটা এটার এটার নিচে পড়েছি নিচে? বুঝি নাই কিছু এই যে এটা? না আমি বলেছি ওইটাই ওইটাই ভাই ওই যে বইয়ের একটা পিকচার ছিল আমার কথা শোনা যাচ্ছে না উপরে এই যে এটা এটা? হ্যাঁ 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 এটা 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 আচ্ছা, মানে এটা কি বুঝো নাই?
এখানে ইলাস্টিক গ্লাস বলেছে যে it shatters once it reaches the limit of proportionality। তো এটার সাথে যদি আমরা নর্মাল থিওরির আমরা যদি কম্পেয়ার করতে যাই, তো ডিফারেন্স হচ্ছে যে মানে এটা হচ্ছে পুরো সেপারেটেড, মানে যদি আমি মেইন পয়েন্টটা বলি তাহলে গ্লাসের ক্ষেত্রে কি এটা পুরো সেপারেটেড হয়ে গেল আফটার রিচিং দ্যাট পয়েন্ট, আর অন্য ম্যাটেরিয়ালস এর জন্য যে ডিফর্ম হয়ে থাকলো বাট মানে হ্যাঁ, কিভাবে বুঝাবো, মানে গ্লাসের সেপারেট ক্ষেত্রে যে হলো না। ব্যাপারটা হচ্ছে খেয়াল করে দেখো, গ্লাসের ক্ষেত্রে কিন্তু তুমি পুরোপুরি ভেঙে ফেলতেছো। সো ভেঙে ফেললে তো আগের পজিশনে আসার কোনো ব্যাপারই আর নাই। মানে গ্লাসের ক্ষেত্রে লিমিট অফ প্রপোর্শনালিটি পয়েন্টটা হচ্ছে এরকম যে ধরো ওই আমরা লিমিট প্রপোর্শনালিটির ডেফিনেশন কি দিছিলাম, যে বিয়ন্ড দ্য পয়েন্ট অফ লিমিট অফ প্রপোর্শনালিটি ইউ ক্যান নট কাম So, ব্যাক টু ইউর ইউ ক্যান নট কাম ব্যাক টু ইউর ইনিশিয়াল হ্যাঁ পজিশন, হ্যাঁ হ্যাঁ বাট ইউ ক্যান কাম ব্যাক টু এ extended, you can come back to an extended length condition. Okay, but in case of glass, beyond the point of limit porosity, it will be broken. So you can so এই broken হয়ে গেলে তো আর কোনো ব্যাপারই নাই যে তুমি ব্যাক করার। এটা তো ভেঙেই গেছে, পার্মানেন্ট ডিফর্মেশন হয়েই গেছে, তুমি আর কি ব্যাক করবা? হ্যাঁ এবার এটাই এখানে বলার ট্রাই করছে, আমার কাছে তাই মনে হয়েছে আর কি। এটাই বলছে না, আমার মনে হয় এটাই বলছে এখানে, যদি আমি এটা রিডিং পড়ি নাই, বাট আমার কাছে মনে হচ্ছে এটাই। না না এটাই কনসেপ্ট, এটাই আমি পড়েছিলাম, আর কনসেপ্ট এটাই, সো লাইক আমি ডিফারেন্সটা হুম আইডেন্টিফাই করার ট্রাই হুম করেছিলাম। হুম আর স্প্রিং কনস্ট্যান্টটা একটু বুঝাই দিবা? স্প্রিং কনস্ট্যান্ট বেসিক্যালি হচ্ছে যে, দেখো স্প্রিং কনস্ট্যান্ট তোমাকে আগের দিনই বলছিলাম যে স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট দ্যাট ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল অফ স্প্রিং। তোমার স্প্রিংটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ এটা একটা স্পেসিফিক স্প্রিং এর জন্য ফিক্সড, সবার জন্য ফিক্সড না। সাপোজ ধরো তোমাকে এই কারণে তোমাকে যখন কোনো একটা স্প্রিং দেওয়া হবে তখন সেই স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু তোমাকে দেওয়া থাকতে হবে, দেন ওই স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু দিয়ে তুমি ডিল করবে। অথবা তুমি যদি ওই স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু না জানো, আরেকটা কাজ করা যায়। সাপোজ ধরো ওইটা তুমি অ্যাকচুয়াল লেন্থটা জানো, দেন তারপর একটা ফোর্স অ্যাপ্লাই করছো, দেন তারপর এক্সটেন্ডেড লেন্থটা তুমি মাপলা, ঠিক আছে? দেন তারপর তুমি কতটুকু হ্যাঁ তোমার হইছে সেটা তুমি বের করলা। তাহলে সূত্র কি, এটাকে এক্স যদি বলো, এফ ইকোয়ালস টু কে এক্স, এফ জানো এক্স জানো, কে বের করতে পারবে। অর্থাৎ এটা একটা স্প্রিং এর জন্য ফিক্সড। এখন সেই স্প্রিংটার অ্যাকচুয়ালি ফিজিক্যাল প্রপার্টিজ এর উপর এটা ডিপেন্ড করে, নাথিং এলস। সো দেওয়া থাকলে তো ভ্যালুটা ইউজ করবা, না দেওয়া থাকলে হয়তো তোমাকে এফ এক্স বের করার জন্য প্রয়োজনীয় ডাটা দেওয়া থাকবে, সেখান থেকে তুমি কে বের করতে পারবা। এটার অবশ্যই ইউনিট হবে কত, নিউটন পার মিটার, অথবা সেন্টিমিটার দেওয়া থাকলে নিউটন পার নিউটন পার মিটার। সেন্টিমিটার। এরকম একটা বিষয়। কোনো কোশ্চেন আছে? ওয়েট ওয়েট, সো ফার এখন এই কয়টাই ছিল আমার, আমি ইয়া করেছি এখন আবার ওই যে ওই এক্সারসাইজ গুলো আবার করলে পারবো, স্লো স্প্রিং ওগুলো আমি বুঝেছি, এক্সপেরিমেন্টও কয়েকটা দেখে নিছি ইউটিউবে। আর এখন হচ্ছে প্রেসার ডেপথ এন্ড ডেনসিটি। হ্যাঁ ভাইয়া সো ফার আমার কোয়েশ্চেন নাই। হ্যাঁ বই পড়লাম আরো কিছু বোঝা যায়, হ্যাঁ, আমি রিলেট তো করা যায়। আমি তোমাকে ওটাই বলতেছিলাম যে তোমাকে ডেইলি এখানে বলতেছি যে বইগুলো পড়বা, কারণ তোমাদের বইগুলো খুবই ভালো। ব্রিটিশ কারিকুলামের এই বইগুলা, এমনি তো বলা হয় যে তোমার ওয়ার্ল্ডে আসলে ব্রিটিশ কারিকুলামটাই হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড কারিকুলাম, ঠিক আছে? যে কোনো দেশে যে কোনো কারিকুলামের মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ব্রিটিশ কারিকুলামটা কে বলা হয় মোটামুটি মোস্ট স্ট্যান্ডার্ড আর কি। যাই হোক, তো আমার কাছে তাই মনে হয়। আহ কিছু ভালো কারিকুলাম থাকতে পারে, আমি জানি না, বাট তো এই বইগুলো পড়বা, ঠিক আছে? এগুলো কিন্তু বাংলাদেশি বই না, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ব্রিটিশ কারিকুলামের বই। সো অবভিয়াসলি এগুলো খুবই অথেন্টিক এবং ভালো বই, ঠিক আছে? তোমাদের বোঝার উপযোগী, ঠিক আছে, কম্পিটেবল তোমাদের সাথে। অর্থাৎ এখানে এমন কিছু দেওয়া হয় নাই যেটা হচ্ছে তোমাদের বুঝার বাইরে। সো এই জিনিসগুলো পড়বা, পড়লে হচ্ছে এগুলো একটু ক্লিয়ার হবে। যেই দিন আমি যেই টপিক পড়াবো ট্রাই করবো অতটুকু টপিক আগে বাসায় তুমি এই বইগুলা যে অ্যাক্টিভিটি যে এক্সাম্পল বা যেটা দেওয়া আছে সেগুলো একটু করার দেখার, তাহলে একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে বেসিক্যালি প্রেসার রিলেটেড পড়াশোনা, ঠিক আছে? এই পার্টটা খুবই ছোট, পড়াটার মধ্যে তেমন কিছুই নাই, মানে প্রেসার ডেন্সিটি এই জিনিসগুলা। সো আমার পড়াতে এটা 5 মিনিটও লাগবে না। সো আজকে পড়াটা অত বেশি হবে না, ঠিক আছে? পড়াটা কম্পারেটিভলি ছোট হবে। সো আমি এটাই তোমাকে ইয়ে করি। সো প্রেসার জিনিসটা আসলে কি, ধরো তুমি কোনো একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করতেছো, ঠিক আছে?
সো কোন একটা অবজেক্টের উপর তুমি সাপোজ ধরো যদি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে আসলে তোমার এটা কিছু ব্যাপার আছে। তো আমি সেই ব্যাপারগুলো এখন হচ্ছে একটু তোমাকে ড্র করে করে পড়াবো। সো সাপোজ ধরো তোমাকে আমি বললাম যে, একদম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে বললাম যে তুমি হচ্ছে যে এখানে একটা হচ্ছে তোমার আহ, কি আছে, এটাকে কি বলবো আমি, পেরেক, চিনো পেরেক? হ্যালো? পেরেক? আচ্ছা, তোমাকে নেই। বাংলা বলতে গেলেও একটু কেমন লাগে, তুমি তো এত খাঁটি বাংলা বুঝবা না। আচ্ছা, উম এটার ইংলিশ কি বলবো? আমি এটা ইংলিশ খুঁজে পাচ্ছি না। এটাকে তো আমরা পেরেকই বলি। উম এটাকে কি বলা যায়? আচ্ছা, ইয়ে তো ছিল, নিডল তো ছিল। হ্যাঁ। আচ্ছা, তো আমরা নিডল দিয়ে তোমাকে এক্সাম্পলটা দিই। ধরো নিডলের যেই তোমার হচ্ছে যে যে মাথাটা থাকে, বা যেটাকে বলতে পারো একদম, একদম একটা তোমার কি বলবো, একদম একটা তোমার খুবই একটা কি থাকে, একটা সেন্সিটিভ পয়েন্ট থাকে না এখানে, যেটা ধরলেই তোমার ধরো হাত একদম ফুটা হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার থাকে। এটা তো খেয়াল করছো, হ্যাঁ। যেটাকে হ্যাঁ। আমরা আসলে সুইংটা হ্যাঁ। করি আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে, খেয়াল করে দেখো যে তুমি যদি এটার মধ্যে হাত দাও, তোমার মানে ব্যাপারটা হচ্ছে তোমার হাতটা কিন্তু ফুটা হয়ে যাবে, এরকম একটা বিষয়। আচ্ছা, তুমি এখন একটা একটা ম্যাজিক খেলা কখনো দেখছো কিনা জানি না, যে ধরো এটা অনেক ম্যাজিশিয়ানরা দেখায় যে সাপোজ এরকম একটা কাঠের তক্তার মতো বা উডেন একটা সেট আপ থাকে, যে সেট আপের মধ্যে অনেকগুলা এরকম নিডল বসানো থাকে, অনেকগুলা, মানে প্রায় 100 বা থাউজেন্ডস নিডল বসানো থাকে, বুঝতে পারছো? অনেকগুলা নিডল বসানো হ্যাঁ। থাকে। এবং একটা লোক কি করে জানো, এই নিডলের উপর শুয়ে পড়ে। হোয়াট? হ্যাঁ, তুমি এই ধরনের গেম প্রচুর দেখবা। মানে এটা হচ্ছে একটা, এটা খুব কমন একটা ট্রিক্স গেম। তো এখন ব্যাপারটা যেমন লোকটা কিছু হচ্ছে না, আর তুমি বলতে পারো যে আচ্ছা আমি একটা হাত, মানে একটা নিডল নিয়ে আমি যদি আঙ্গুলের মধ্যে পুশ করি, তাহলে তো আমার কি হয়ে যাবে, সাথে সাথে আঙ্গুলের মধ্যে কিন্তু ফুটা হয়ে যাবে। তো বাট একটা হ্যাঁ। লোক তার পুরা বডিটা দিয়ে এই সবগুলো নিডলের উপর সে লে ডাউন করছে, বাট তার কোনো কিছু হচ্ছে না। কেন? আসলে এরকম এখানে একটা একটা, সিমিলার ডিম দিয়ে করে। এখানে মানে ডিমের উপর হাঁটে বাট কোনো ডিম ভাঙে না। আহ এই ওইটা অনেকটা এরকম, ওইটার থিওরিটা একই, ওটা থিওরিটাও একই, বুঝতেছো? অনেকগুলা ডিম, বা অনেক সময় দেখবা যে আরো অনেকগুলা আছে, অনেক মানে কয়লার উপর, কোলের উপর দিয়ে হেঁটে যায়। যাই হোক, এই কোলেরটা আবার অন্য থিওরি, কোলেরটা অন্য ফিজিক্স। বা ডিম আর এটা হচ্ছে প্রায় একই জিনিস। এখন তুমি বলতে পারো কেন, ধরো তুমি একটা ডিমের উপর দাঁড়িয়ে তো ডিম ফেটে যাবে, কিন্তু তুমি অনেকগুলা ডিমের উপর দিয়ে যখন হুম। হাঁটতেছো তখন কিন্তু কিছু হচ্ছে না। মানে এটা কারণটা কি, খেয়াল করে দেখো, এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে ফোর্স, আর ফোর্সটা কতটুকু এরিয়ার উপর অ্যাপ্লাই করা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। অর্থাৎ আমরা যে প্রেসার নিয়ে পড়াশোনা করব, এই প্রেসারে কিন্তু আসলে কি মূলত আমরা ডিল করব হচ্ছে ফোর্স, আর ফোর্সটা কতটুকু এরিয়ার উপর অ্যাপ্লাই করা হচ্ছে সেইটা। কথা বুঝতে পারছো? ধরো তুমি চিন্তা করো, নিডল দিয়ে তুমি যখন হাতের মধ্যে তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করছো, সাপোজ তুমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছো, বাট খেয়াল করে দেখো যে তোমার এই যে নিডলের যে মাথাটা, এটা এরিয়াটা খুবই কম না? খুবই কম। এখন খেয়াল করে দেখো, লোকটা যখন পুরো বডি দিয়ে শুইছে, ধরো তখনও সে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছে, বাট হ্যাঁ। এখন কিন্তু এই নিডেলের উপর, একটা নিডেলের উপর ফোর্স শুইছে লোকটা, না, লোকটা কিন্তু মাল্টিপল নিডেলের উপর শুইছে। তার মানে কি, ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে কিসের উপর, মাল্টিপল নিডেলের উপর। তাহলে এরিয়াও কি হয়ে গেছে, বেড়ে গেছে না? এরিয়া কিন্তু বেড়ে গেছে, সেম অ্যামাউন্ট অফ ফোর্স, বাট ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে যে এরিয়াটার উপর, সেই এরিয়াটা কিন্তু আগে থেকে বেড়ে গেছে। আমার কথা কি হ্যাঁ। বুঝতে পারছো? So, এইটার কারণে লোকটা কিছু হচ্ছে না, কারণ উই নো দ্যাট প্রেসার মিনস হ্যাঁ। এফ বাই এ, অর্থাৎ ফোর্স অ্যান্ড ডিভাইডেড বাই দ্য অ্যামাউন্ট অফ এরিয়া আপ টু হুইচ দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড। তো এখন সেম অ্যামাউন্ট অফ ফোর্স, এই ক্ষেত্রে তোমার এরিয়াটা কম ছিল, তাই তোমার প্রেসারটা বেশি ছিল। বাট এই ক্ষেত্রে তোমার এরিয়াটা বেশি, তাই প্রেসার হচ্ছে কম। যেহেতু প্রেসার কম হচ্ছে, তাই লোকটার উপর এটার ইম্প্যাক্ট তুমি দেখতে পারতেছো না। ডিমের ক্ষেত্রেও সেম এক্সাম্পল। এই ক্ষেত্রে এই জন্য আমরা প্রেসার এই টার্মিনোলজিটাকে নিয়ে কথা বলি, কারণ প্রেসার দিয়ে অনেক কিছু এভাবে ডিল করা যায়। আমি একদম বেসিক প্রেসারের আলোচনা দিয়ে শুরু করলাম, আরো প্রেসারের কথাবার্তা আসবে। তো প্রেসার ইউনিট তাহলে কত হবে, নিউটন। আর এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, তার মানে হচ্ছে নিউটন পার। কথা বুঝা গেছে? হ্যাঁ। কি পর্যন্ত বুঝছো কিনা বলো? একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল হ্যাঁ। দিয়ে বুঝালাম, যাতে করে আর কোনো কনফিউশন না হয়। ওকে, এখন কথা হচ্ছে, এটা তো আমি একটা জাস্ট এক্সাম্পল বললাম যে ধরো আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, সেটা কতটুকু এরিয়ার উপর আমি অ্যাপ্লাই করতেছি, এইটার উপর বেসিক্যালি ডিপেন্ড করে যে তোমার হচ্ছে
will be the amount of pressure. বাট কথা হচ্ছে যে প্রেশার ওয়ার্ডটা কিন্তু আমরা আরো অনেক জায়গায় ব্যবহার করি। বলো তো কোন জায়গায় ব্যবহার করি? একটা কাজে আমরা প্রায় ব্যবহার করি, ওয়েদারে। ওয়েদার ফোরকাস্টিং এ কিন্তু আমরা প্রায় প্রেশার ওয়ার্ডটা ইউজ করি। তুমি কি এটা খেয়াল করছো? ওয়েদার কই না তো, ফোরকাস্টিং এ জাস্ট কেন? ওয়েদার ওয়েদার ফোরকাস্টিং কিন্তু আমরা ফোরকাস্ট। বলি যে বর্তমানে এয়ার প্রেশারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ওই যে যখন বলে না, ওই যে সাইক্লোন আসতেছে, টর্নেডো আসতেছে, তখন কিন্তু এয়ার প্রেশারের কথাবার্তা বলে, যে একটা লো এয়ার প্রেশার ক্রিয়েট হয়। সেই লো এয়ার প্রেশারের জন্য তোমার সাইক্লোন বা হচ্ছে টর্নেডো এই টাইপ জিনিসগুলো হয়, তখন কিন্তু এয়ার প্রেশারের কথা বলে। এয়ার প্রেশারের কথা অবশ্যই উল্লেখ থাকে ওয়েদার ফোরকাস্টিং এ। কিছু কিছু স্পেসিফিক জিনিস উল্লেখ থাকে, যেমন এয়ার প্রেশার, তারপর হচ্ছে তোমার কি হিউমিডিটি, তারপর হচ্ছে তোমার টেম্পারেচার, এটসেট্রা এটসেট্রা, মেনি থিংস। বাট এয়ার প্রেশারটা অবশ্যই উল্লেখ থাকে। সো তাহলে খেয়াল করে দেখো, এই যে আমরা কিন্তু সবাই কিন্তু কি আছি, এয়ারের মধ্যে আছি, তাই না? সো আমাদের উপরে কি আছে বলো তো? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের বাংলা কি আমি জানি না, সম্ভবত কি বলে, আই ডোন্ট নো, তুমি জানো? কি ভাইয়া, কি জানি। মানে তোমার এয়ারের বিভিন্ন লেভেল আছে না, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলো পড়ছো কোনো কোর্সে? এগুলা ভূগোল, এগুলো তোমার জিওগ্রাফিতে পড়ার কথা আর কি, আমার মনে হয়। হ্যালো, আমাকে শুনতে না, পাচ্ছ? আমি আচ্ছা, এগুলো just কেন কখনো। এটুকু এটুকু জেনে রাখো জাস্ট যে মানে আমরা তো সবাই এয়ারের মধ্যেই আছি, তাই না? এখন উপর মানে তুমি আকাশে যদি উপরের দিকে যাবা, এয়ারের বিভিন্ন লেভেল থাকে, বুঝতে পারছো? উপরে মেঘ দেখো না, মেঘ, মানে উপরে এয়ারের বিভিন্ন লেভেল থাকে, বুঝতে পারছো জি। কথাটা? তুমি বুঝতেছো? এয়ারের বিভিন্ন লেভেল থাকে। হ্যাঁ So, হ্যাঁ এখন খেয়াল করে দেখো, তোমার মাথার উপর কিন্তু তাহলে মানে এয়ার, তাহলে তুমি চিন্তা করে দেখো, তোমার মাথার শত শত কোটি কিলোমিটার উপরে হচ্ছে তোমার আকাশ, মানে স্কাই, সেটার মধ্যে তোমার কি আছে? এয়ার আছে। তো এই এত এত ধরো এত হাইটের এয়ার, এই পুরাটা তোমার উপর একটা প্রেসার ক্রিয়েট করার কথা না, তাই না? হ্যাঁ। সো এই এয়ারের প্রেসারটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই এয়ারের প্রেসার উপর তোমার ওয়েদার ডিপেন্ড করে। তো আমি এটা বোঝানোর ট্রাই করতেছি আর কি, যে প্রেসার ওয়ার্ডটা বিভিন্ন কেসে ইউজ করা হয়, এয়ার প্রেসার ইউজ করা হয়। তারপর ধরো আরো একটা ব্যাপার আছে, তুমি কি কখনো সুইমিং পুলে সাঁতার কাটছো, সুইমিং করছো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তাহলে তোমার এই বিষয়টাও জানার কথা, যে তুমি খেয়াল, এটা আমি ফিল করছো কিনা আমি জানি না, যে ধরো তুমি সুইমিং পুলে যত নিচে ডেপথে যাবে, আমি জানি না সুইমিং পুলের ডেপথ অত বেশি থাকে কিনা, বাট ধরো হুম, যারা আমরা পুকুরে বা নদীতে ধরো যারা গোসল টোসল করছি, এরা এই জিনিসটা বেশি ফিল করি, যে তুমি যত নিচে যাবা তত কিন্তু তোমার কাছে একটু হেভি ফিল হবে। আমি জানি না এটা সুইমিং পুলে ফিল হয় কিনা, কজ আমি সুইমিং পুলে আসলে ফিল করি নাই, সত্যি কথা যেটা। আমার কাছে সুইমিং পুলে আসলে হুম, উপরে ভেসে থাকা যা মনে হয়েছে, ওই নিচে ডুবা তাই মনে হয়েছে। কারণ সুইমিং পুলের ডেপথ খুবই লো, চোখের সামনেই দেখা যায়। তো এই এত এত লো ডেপথে এটা বোঝা যায় না। আমার কথা বুঝতে পারছো? এটা সাধারণত পুকুরে বা ধরো বড় টাইপের যেখানে ওয়াটার রিজার্ভার, সেখানে বোঝা যায়। ধরো তুমি এটা নদীতে গিয়ে যদি ঝাঁপ জি মারো, তাই না? ভাইয়া। জি। এছাড়া এটা 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 সুইমিং পুলে ফিল করার কথা না, আমার যেটা পার্সোনালি মনে হয়। বা বাথটাবেও বসে এটা ফিল করার কথা না। তবে বাথটাবে কিছুটা ফিল করতে পারবা যদি তুমি বাথটাবে তোমার মাথাটা উপরে রেখে বডিটা শুধু নিচে দাও, তাইলে তোমার কাছে কিন্তু মনে হ্যালো। হবে যে তোমার হ্যাঁ, আমার হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? না, এটা আমি এরকম, জি ভাই আমি শুনতে পারতেছি। এরকম আমি ফিল করেছিলাম কক্সবাজারের পানিতে। ইয়েস। তো একটা যখন ওয়েভটা আসে অনেক বেশি একটা হ্যাঁ, প্রেসার দেয় যে জায়গায় একদম সামনে চলে যায়। হ্যাঁ, মানে তুমি জিনিসটা ওই তো বললাম, বড় ওখানে ফিল টাইপের। করে। হ্যাঁ, বড় টাইপের কোন জায়গায় ফিল করবা, বাথটাবেও কিছুটা ফিল করবা, কারণ বাথটাবে তুমি তোমার মাথাটা উপরে রেখে, ধরো তুমি মাথাটা উপরে রেখে তুমি পুরা তোমার বডিটাকে পানির মধ্যে দিয়ে দিছো। তো তখন তোমার ফিল হবে কি, আচ্ছা তোমার বডির উপর একটা প্রেশার আসতেছে, বা বডিতে একটা হেভি ফিল হচ্ছে। বাচ্চাটা কিছুটা ফিল করা যায়, এর আমি বাচ্চাটা কিছুটা ফিল করছি। তো এইটা হচ্ছে তোমার মেইন ব্যাপার, বুঝা গেছে? তো এখানে তার মানে কি, তার মানে হচ্ছে ধরো এই যে ধরো তুমি বাথটাবে যখন আসো, বা তুমি ধরো ওই টাইপ কোন একটা জায়গায় আসো, তাহলে তুমি কি দেখবা? তাহলে তুমি দেখবা হচ্ছে যে এরকম কিছু একটা ব্যাপার হবে, যে তোমার এই যে উপরে উপরে যে পানির লেয়ার থাকবে, এই উপরে যে পানির লেয়ার থাকবে, এই পুরা পানির লেয়ারটা ধরো তোমার উপর একটা প্রেশার অ্যাপ্লাই করতেছে। কথা বোঝা যাচ্ছে? তো হুম। ওয়াটার প্রেশারও একটা ইস্যু, এবং ওয়াটার প্রেশার ডিপেন্ড করে হচ্ছে এটার ডেপথ কত, এটা ডেপথের উপর ডিপেন্ড করে। এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে দেখবো আর কি। তো আমরা একটা তো দেখলাম নর্মালি ফোর্স অ্যাপ্লাই করা, কোনো সলিড অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করলে সেই ফোর্সটা কতটুকু এরিয়া জুড়ে তুমি অ্যাপ্লাই করতেছো, তার উপর ডিপেন্ড করে তুমি প্রেশার পাবা। এয়ারের প্রেশার আছে,
আবার তোমার ওয়াটারেরও আলাদা করে প্রেশার আছে, ওয়াটার প্লাস এয়ার প্রেশারও আছে, এটাও আমরা দেখব। আমি কি তোমাকে মোটামুটি একটা ওভারভিউ দিতে পারছি? মানে আইডিয়াটা আমি বুঝেছি। বুঝতে পারছো আমার কথাবার্তা? হ্যাঁ। আর যদি আমার কথাবার্তা বুঝতে পারো, তাহলে আমি এখন একটু ইয়েতে যাব, তোমার বইতে একটু যাব। তো তোমার বইতে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলা বাসায় জি পড়বা। ভাইয়া, জি জি। এই আমি এক্সাম্পল গুলো, আইডিয়াটা। হ্যাঁ, আইডিয়াটা যদি বুঝো তাহলে তুমি এখান থেকে মোটামুটি বুঝবা। এখানে অনেকগুলো এক্সাম্পল, এখানে প্রেশার এক্সাম্পল ওরা দিছে। তো আমরা প্রেশারের ফর্মুলাও তোমাকে পড়াই ফেলছি, এখন একটু ম্যাথ দেখবো। সাপোজ স্টিলেটো হিলস হ্যাভ এ ভেরি স্মল সার্ফেস এরিয়া। এটা একটা ইটালিয়ান ওয়ার্ড আছে, আমিও ধারণা করছিলাম এটা কোনো ইংলিশ ওয়ার্ড না। আচ্ছা, এটা একটা ইটালিয়ান ওয়ার্ড মিনিং এ স্মল অ্যান্ড মার্ডারাস ড্যাগার। আচ্ছা, ড্যাগার তো চিনো নাকি? হ্যালো? ড্যাগার যে, হ্যাঁ আমি জিনিসটা বুঝেছি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ আমি ড্যাগার চিনি ভাইয়া। আচ্ছা, ড্যাগার চেনার কথা, কারণ হচ্ছে তুমি যদি একটু সিরিজ দেখো, ইংলিশ সিরিজ, যেমন ড্যাগার কোন সিরিজে প্রচুর ইউজ করতো বলো তো? স্ট্রেঞ্জার থিংস। আচ্ছা, স্ট্রেঞ্জার থিংস তো আমি দেখি নাই, এখানে বলতে পারতেছি না। অনেক সিরিজেই ব্যবহার করে আর কি। আমি যেটা মিন করছিলাম ওটা হচ্ছে গেম অফ থ্রোনস আর কি। ওইখানে দেখা যেত যে তোমার ওখানে তো একটু যুদ্ধ টুদ্ধ দেখাই, তো আমি জানি না তুমি গেম অফ থ্রোনস দেখছো কিনা। তো হচ্ছে যদি আহ, গেম অফ দেখতে, থ্রোনস? না। হ্যাঁ। আচ্ছা, এই সিরিজটা দেখো নাই? আচ্ছা, সত্যি কথা এটা আমিও পুরোটা দেখি নাই, বাট আমি কাহিনী জানি। ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ এভার। হুম। যাই হোক, আহ, ওইখানে হচ্ছে আর কি, ওটা তো একটু ইয়ে টাইপের ছিল। তোমার ধরো ওই যে কিংডম, ওরা তো যুদ্ধ করতো। তো দেখা যেত যে হুম। ওরা এই ড্যাগারটা মানে হঠাৎ করেই মানে খুশটাস করে মার্ডার হইতো ড্যাগার দিয়ে খুঁজতো। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার। সো এখানে তুমি দেখো যে এটা হচ্ছে একটা ড্যাগার। সো ইটালিয়ান ওয়ার্ডে এটাকে ড্যাগারকে স্কিলেটো বলে আর কি। আচ্ছা, এটা আমিও জানতাম না। সাচ ন্যারো হিলস ক্যান ড্যামেজ ফ্লোরস অ্যান্ড ড্যান্স হলস often have notices requiring shoes with such heels to be removed. আচ্ছা, সম্ভবত আমার মনে হয় এটা মিন করতেছে যে ওই যে ড্যান্সাররা যে ড্যান্স করে যে, তা ওদের যে হিলটা, ওইটাকে লং। হচ্ছে ওরা এখানে, হ্যাঁ, হ্যাঁ। লং হিলটা যেটা, ওইটাকে মনে হয় ইন্ডিকেট করতেছে, আমি যেটা বুঝতেছি আর কি। মেইনলি এটাও তুমি মুভি সিরিজ গুলোতে দেখবা। সো ক্যালকুলেট দ্য প্রেশার এক্সার্টেড বাই এ ড্যান্সার ওয়েনিং 600 নিউটন স্ট্যান্ডিং অন এ সিঙ্গেল হিল অফ এরিয়া 1 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে ড্যান্সারটা কতটুকু ওয়েট? 600 নিউটন, এবং এরিয়াটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, রাইট? The surface of the dance floor is broken by pressure over 5 million pascals. আচ্ছা, আমি একটু বলতে ভুলে গেছিলাম যে তোমার এইখানে বেসিক্যালি যে ফোর্সের যে ইউনিটটা, প্রেশারের যে ইউনিটটা ছিল, ফোর্স বাই এরিয়া, যেটাকে আমি বলছিলাম নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে আরেকটা নামেও ডাকা হয়, এটাকে প্যাসকেল নামেও ডাকা হয়, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবা, এটাকে প্যাসকেল নামেও ডাকা হয়, ওকে? কথা বুঝতে পারছো? তো এটাকে প্যাসকেল নামেও ডাকা হয়। সো বলা হুম। হচ্ছে যে ও জি যে ভাইয়া, বুঝতে সারফেসের যে পেরেছি। ফ্লোরে ও ড্যান্স ড্যান্স করতেছে, ওইখানে হচ্ছে তোমার প্রেশার যদি ওভার 5 মিলিয়ন প্যাসকেল হয়, 5 মিলিয়ন প্যাসকেল মিনস হোয়াট? 5 মেগা প্যাসকেল, রাইট? সো এটা যদি হয় তাহলে তোমার ফ্লোটা ড্যামেজ হবে। সো এই কেসে বলতেছি ড্যামেজ হবে কিনা, তাহলে আমার ড্যান্সের মানে ড্যান্সার যে ওয়েট, তার ওয়েট ওয়াইজ মেগা কতটুকু প্যাসকেল, ফোর্স হ্যাঁ। অ্যাপ্লাই করা হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে এইটা হচ্ছে তোমার কত, 600 নিউটন। 1 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার নিতে হলে কি করতে হবে? 10⁻⁴ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা কি বুঝো? কারণ 1 সেন্টিমিটার স্কোয়ার মিনস ওয়ান টেন টু দ্য সেন্টিমিটার পাওয়ার ইন্টু মাইনাস। 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মিনস 10⁻⁻² মিটার। 1 সেন্টিমিটার মিনস 10⁻⁻² মিটার। দ্যাট মিনস 10⁻⁴ মিটার। বুঝা গেছে এই ক্যালকুলেশনটা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তাহলে 600/10⁻⁴, এটাকে আমি কি লিখতে পারি? 600 × 10⁻⁴, এটা লেখা যায়। অথবা তুমি যদি সিক্সটাকে শুধু আলাদা করো, তাহলে 10² × 10⁻⁴, অথবা 6 × 10⁻⁶। যেহেতু 10⁻⁶, তার মানে কি এটা 6 মেগা প্যাসকেল না? 6 মেগা প্যাসকেল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বিকজ মেগা মিনস, তাহলে এটা কি 5-এর চেয়ে বড় না? 5, হ্যাঁ 5 এর থেকে তার বড়। মানে কি ড্যান্স ফ্লোরের ইফেক্ট পড়বে, ইট উইল বি ড্যামেজড। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। এ পর্যন্ত কি বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ so ভাইয়া, শুনতে তোমাকে পাচ্ছি। আমি একটা কাজ দিচ্ছি, আমার মিটিং এর লিংক এখনই শেষ হয়ে যাবে। তুমি এই 11 নাম্বার প্রবলেমটা, তুমি এই 11 নাম্বার হুম। প্রবলেমটা হচ্ছে তুমি
এই 10 মিনিটের মধ্যে করবা, খাতায় লিখে। তারপর আমি আচ্ছা তোমাকে 10-15 মিনিট পরে আবার লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে আমরা ওইটা নিয়ে আলোচনা করবো আর নেক্সট টপিক গুলো করবো। ঠিক আছে? আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাকে। ওকে, জি ভাইয়া আল্লাহ হাফেজ। আমি 10-15 মিনিট পর লিঙ্ক দিচ্ছি, খেয়ে হুম, তোমাকে লিঙ্ক দিচ্ছি, তুমি ওকে অঙ্কটা করো।